আমি 1978 সালের ডিসেম্বরের গল্পটা বলছি। আমার জন্ম যদি হয়ে থাকে 1949-এ, তাহলে 59-এ 10, 69-এ 20, 79-এ 30, তার মানে 29 বছর বয়সে আমি ছিলাম 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর ইব্রাহিম। তখন আমাদের ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী বীর বিক্রম। আমাদের ডিভিশন কমান্ডার বা জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং, ছিলেন মেজর জেনারেল মীর শওকত আলী বীরুত্তম। আর আমি গল্পটা বলছি আপনাদের মেজর ইব্রাহিম বীর প্রতীক। ব্রিগেডিয়ার গিয়াসউদ্দিন সাহেব বললেন, ইব্রাহিম, আমি তোমার ব্যাটালিয়নের প্রতিরক্ষা যেখানে ব্যবস্থা নিয়েছ, ট্রেঞ্চ খুঁড়েছ ইত্যাদি সব ঘুরে দেখতে আসবো। আমি বললাম, স্যার অবশ্যই আসেন। এখন সেনাবাহিনীতে কিছু কাজ আমরা ইমানদারির সঙ্গে করি প্রশিক্ষণের সময়, আর কিছু কাজ একটু ফাঁকি ঝুঁকি দেওয়া হয়। যে কাজগুলোই ফাঁকি ঝুঁকি দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো যে ট্রেঞ্চ খোঁড়ার পর উপরে প্রায় 1.5 ফুট বা 2 ফুট মোটা গাছের টুকরো দিয়ে আবার মাটি দিয়ে শক্ত করা, যেন শত্রুপক্ষের আর্টিলারি গোলা পড়লে আপনি মারা না পড়েন। তাহলে এটা এত মোটা হওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি বাস্তবে সৈনিকেরা করে না, করতে অনেক পরিশ্রম। এখন ব্রিগেড কমান্ডার সাহেব এসে বললেন, ইব্রাহিম চলো, তোমার লাইট মেশিন গানগুলো কোথায় লাগিয়েছে আর হেভি মেশিন গানগুলো কোথায় লাগিয়েছে দেখতে যাই। আমি সঙ্গে আছি। ব্রিগেড কমান্ডার সাহেব দেখতে গেলেন। উনি কাছে যেয়ে বললেন, এটার উপরে কি কভার দেওয়া হয়েছে? তো সেই সৈনিক বলে ফেললো, জি স্যার, সব ঠিক আছে স্যার। এটা বলাতে ব্রিগেড কমান্ডার সাহেব আমাকে বললেন, ইব্রাহিম তুমি দাঁড়াও তাহলে এটার উপরে। আমি দাঁড়ানো মাত্রই হুড়মুড় করে এটা ভেঙে পড়ে গেল, কারণ এটা আসলে কিছু ডালাপালা দেওয়া ছিল আর কিছু লতা পাতা দেওয়া ছিল উপরে। 1.5 ফুট তো দূরের কথা, এটা 6 ইঞ্চিও মোটা ছিল না, কিছুই ছিল না। তো পড়ার সময় ব্রিগেড কমান্ডার আমাকে এক হাত ধরে ফেললেন যে পড়ে যাচ্ছি তো, আর আমার একটা পা নিচে পড়ে গেছে। ফলে আমি যেই ইউনিফর্মের ট্রাউজারটা পরেছিলাম, ওই ইউনিফর্মের ট্রাউজারটা আমার ডান দিকের রানের অংশে চিরে গেল, টান পড়েছে লম্বা। এটা আপনারা যারা গল্প শুনছেন, ইয়াং জেনারেশন, আপনারা ট্রাই করতে পারেন। জিন কাপড়ের প্যান্ট না হলে অন্য যে কোনো প্যান্ট এটা হবে, ছিঁড়ে যাবে হঠাৎ করে যদি টান পড়ে। তো আমি খুব লজ্জা পেলাম মাননীয় ব্রিগেড কমান্ডারের সামনে যে আমার সৈনিক এটা ফাঁকি ঝুঁকি দিয়েছে এত বড়, আর সেটা আবার পড়বি তো পর, আমি নিজেই পড়লাম। তো ব্রিগেড কমান্ডার বললেন, ঘাবড়াইও না, আমিও শুয়েছিলাম, এরকম হয়। এখন আমি তো মনে মনে খুব দুঃখিত। এই অবস্থায় আমি আমার ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে ফেরত আসলাম। হেডকোয়ার্টার বলতে আমরা দু একটা গাছ যেখানে আছে, বড় গাছ টাছ আছে, একটু ঝোপঝাড় আছে, ওইরকম ধরনের স্থানে আমরা হেডকোয়ার্টার বানাতাম। তো সেখানে এসে আমার প্রথম সিদ্ধান্ত নিতে হলো যে আমি তো প্যান্টটা বদলাইতে হবে, কারণ প্যান্টটা তো ছিঁড়ে গেছে। ওই প্যাকেট থেকে আমি আমার একটা ইউনিফর্মের ট্রাউজার বের করলাম। বের করে আমি জুতা খুলেছি। কাপড় বদলানোর সময় একটা পর্দা করা দরকার, সেই জন্য 2 জন সৈনিককে দাঁড় করাইছি একটা পর্দা হাতে নিয়ে। ওরা বাইরের দিকে তাকায় আছে, আমি ভিতরের দিকে কাপড় বদলাই ফেলবো। ঠিক এই সন্ধিক্ষণে হঠাৎ করে আমার চোখ পড়লো রাস্তার দিকে। দেখি আমার জিওসি মেজর জেনারেল মীর শওকত আলী একলা জিপ চালায় আসতেছে। হঠাৎ করে যখন জিওসিকে দেখলাম, আমার তো শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার সামনে বিরাট প্রশ্ন, আমি কি করব? আমি কি কাপড়টা বদলাইতে থাকবো, না আমি কি জিওসিকে রিসিভ করার জন্য দাঁড়াবো? জিওসি যে আসবেন এটা তো আমাদেরকে বলা হয়নি, গোপন, উনি তো সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন। আমি সময় বাঁচানোর জন্য বিদ্যমান প্যান্টের উপরেই, ছেঁড়া প্যান্টের উপরেই নতুন প্যান্টটা টান দিয়ে পড়লাম। ওগুলার পায়ে ইলাস্টিক থাকতো, কোনো সমস্যা নাই, কোমরে আমাদের বেল্ট পড়লেই হইতো। জেনারেল মীর শওকত আলী কাছে এসে বললেন, উনি মনে করেছেন যে পর্দা করে দাঁড়ায় আছে 2 জন সৈনিক মানে আমি ঘুমাইতেছি।
এই জন্য পর্দা করে দিছে, কেউ যেন রাস্তার থেকে দেখতে না পারে। আর জেনারেল মীর শওকত আলী অত্যন্ত হিউমারাস ছিলেন, আবার কঠোরও ছিলেন। উনি বললেন, হ্যাঁ সিও, ম্যানেজিং এ স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, ভেরি কোজি টাইম, বাট নট গুড, নট গুড, নট গুড। ওকে, সি ইউ, ওয়েক আপ, উইল সি ইউ লেটার। উনি আর আমার থেকে কোনো কিছু শোনার জন্য অপেক্ষা করলেন না। জিপের মধ্যে বসেই আমাকে এটা বলেই আবার উনি জিপ বুম করে স্টার্ট দিয়ে চলে গেলেন। তাহলে জিওসির কাছে আমি একজন মহা অপরাধী হয়ে গেলাম যে আমি শীতকালীন প্রশিক্ষণ সময়ে আমার সৈনিকরা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছে প্রশিক্ষণে, আমি ঘুমাইতেছি। এটা হলো ওনার ধারণা। তাহলে সকালে একটা অ্যাক্সিডেন্ট গেল ব্রিগেড কমান্ডারের সামনে, যে ফাঁকি ঝুঁকিটা একেবারে নগ্নভাবে ধরা বলল, আমার নিজের প্যান্ট ছিঁড়ে গেল। দ্বিতীয়ত এখন হয়ে গেল ব্রিগেড জিওসির সামনে যে আমি ঘুমাইতেছি। এখন আমি যে দুটো প্যান্ট পরেছি এটা আমি বেমালুম ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? কারণ জিওসি আমাকে বকা দিয়ে গেলেন। আমার মন টন খারাপ, আমার মাথায় আর নাই যে আমি তো দুটো প্যান্ট পরে আছি। এটা যে কোনো ব্যক্তি শুনলে বলবে এটা আবার কেমনে হয় যে তুমি দুইটা প্যান্ট পরে আছো, তোমার মনে নেই, এটা হয় কেমনে? এটা হতেই পারে, যে ভুক্তভোগী সেই বুঝবে। কিন্তু সেই দিনটাতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তখনকার আমলে যিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, উনি নড়াইলে এক জায়গায় দুপুরবেলা লাঞ্চ করবেন। সেখানে সকল ব্যাটালিয়ানের সিওস বা ওসিস, কমান্ডিং অফিসারগণ বা অফিসার কমান্ডিংগণকে একখানে হতে হবে দুপুরে সেনাপ্রধানের সম্মানে ফিল্ড লাঞ্চ, সেখানে আমরা শরীর থাকব। এরকম একটা অবস্থায় আমি ভীষণ মন খারাপ। যা হোক, এখন লাঞ্চেতে যেতে হবে, লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সময় মতো পৌঁছে গেলাম। তো শীতকালীন সময় একটা প্রাইমারি স্কুলের মাঠে তাম্বু লাগানো হয়েছে, যেখানে খাওয়াটা খাওয়া হবে। আর তাম্বুর বাইরে 30-40টা MES-এর চেয়ার দেওয়া আছে, সেখানে সবাই গোল হয়ে বসেছি আমরা। বসার পর আমি আবিষ্কার করলাম যে আমি ঠিক সেনাপ্রধানের মুখোমুখি বসছি, আর ওনার বাম পাশে বসা জিওসি মেজর জেনারেল মীর শওকত আলী বীর উত্তম, আর ওনার ডাইন পাশে বসা 2 ব্রিগেড কমান্ডার, আর আমি একজন মেজর। আর আমি আমার অধিনায়ক যিনি লেফটেন্যান্ট কর্নেল, তিনি ছুটিতে থাকার কারণে অধিনায়কের দায়িত্ব পালন করতেছি। এবং পালন করতে গিয়া অলরেডি এক সকালে 2টা করে ফেলছি ঘটনা। এখন আমি তো দুশ্চিন্তায় আছি যে আমার আর কপালে আজকে কি আছে। আমার তো মাথায় নাই যে আমার দুটো প্যান্ট। আমি দেখি কি মেজর জেনারেল মীর শওকত আলী আমার দিকে তাকাচ্ছেন, হাসতেছে। একটু পরে দেখি আমার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার গিয়াসউদ্দিন, উনিও হাসতেছে। একটু পরে দেখি ওয়ান ব্রিগেড কমান্ডার, উনিও হাসতেছে। একটু পরে দেখি সেনাবাহিনীর প্রধানকে দেখাইয়া বলতেছে, আমার দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আর সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট এরশাদও হাসতেছে। আমি তো বুঝতেছি না যে আমার দিকে তাকাইয়া হাসতেছে কেন, এইটা তো আমার মাথায় ঢুকতেছে। একটু পর জেনারেল মীর শওকত আলী বললেন যে, ইব্রাহিম, উই আর এনজয়িং হোয়াট ইউ হ্যাভ ডান। আমি লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়ায় গেলাম, অ্যাটেনশন হয়ে গেলাম, স্যালিউট দিলাম, দিয়ে বললাম, ইয়েস স্যার, ডু ইউ নো হোয়াট ইউ হ্যাভ ডান? আমার স্যার, you found me in the morning and my brigade commander found earlier than that. Oh, no, forget that. Something very interesting. The chief is saying that we are feeling very cold in the winter morning. Sir, we are putting in 2 trousers. তখন অন্যান্য সব অফিসার দিকে তাকাইলো, সবাই হেসে দিল। আমি বললাম, স্যার, I beg your permission, I must tell you why this has happened. Otherwise the story will not end. বলে, ওকে, গো হেড। আমি বললাম, স্যার, আমার সকালবেলা ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন, আমরা ট্রেঞ্চের ভিতরে আমি পড়ে গেছিলাম। আমার ব্রিগেড কমান্ডার আপনার পাশেই বসে আছেন, ব্রিগেডে গিয়াস, উনি আমাকে এক হাত ধরে ফেলছিলেন, দেখে আমি পুরাটা পড়ে যাইনি, কিন্তু আমার একটা পা ভিতরে পড়ে গেছে, একটা পা মাটির উপরে আছে, ফলে টান পড়ে আমার প্যান্টের সেলাই খুলে গেছে। আমি প্যান্টটা, I wanted to change the trouser when I took a new trouser in hand and I found my GOC coming in the jeep. So I had to decide whether I will throw the existing trouser out, put on a new one, or I put on the new one over it. Because there was no time, I put on the new trouser over the old one. But GOC thought I am resting and he bullied me. So I am very upset mentally and I forgot that there are 2 trousers in my leg.
মাননীয় সেনাবাহিনী প্রধান এবং মাননীয় জিওসি সহ সকলে হো 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 করে এসে দিলেন, বললেন তোমার যা কিছু সকাল থেকে হয়েছে সব মাপ, কারণ তুমি এত কিছুর মধ্যেও যে আমার লাঞ্চে এসেছো এটাই বেশি। পার্বত্য চট্টগ্রামের লাইফটা বোঝানোর জন্য আমি যেটা বলছি যে এই মাতামেরু নদী বা শঙ্কু নদী বা অন্য যে কাঁচালং নদী এগুলি যেগুলি আছে, এগুলি নর্মাল টাইমে কিন্তু খুব ধীর স্থিরভাবে চলে, পানি অনেক কম থাকে, কিন্তু পাথুরে তলদেশ। কিন্তু বর্ষাকালে একদম ভীষণ বিপদসংকুল হয়ে যায়। মানে যদি ওপরের দিকে 2-3 ঘন্টা বৃষ্টি হয়, ওই পানি গাছপালা ভেঙে আসতে থাকে তীব্র স্রোতে। এবং আমাদের চলাচলই ছিল এই কিছু কিছু এলাকায় এই নদীপথে, দেশি নৌকা দিয়ে আমাদের যাতায়াত করতে হতো, আর না হলে এই পাড় দিয়ে হেঁটে হেঁটে পাহাড় জঙ্গলের ভিতর। তো সেখানে বিভিন্ন জায়গায় অপারেশনে যেতে হলে আমরা যেহেতু অস্ত্রশস্ত্র, ওয়্যারলেস সেট, খাবার দাবার, গোলাবারুদ থাকতো, এগুলি তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। এই নদীতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে এগুলি সব তলিয়ে যায়, হারিয়ে যায়, এগুলা সম্ভাবনা ছিল। তো তার জন্য আমাদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে পুরো পার্বত্য চট্টগ্রামে, আমি 70 দশকের কথা বলছি, তখন একটা জিনিস আমরা ব্যবহার করতাম, শুনতে একটু অবাক লাগে। একটা বাঁশের টুকরা, যেটা 2 মাথা বন্ধ, ওই ওই একটা টুকরা নিয়ে ওর সাথে নাইলনের দড়ি চিকন ওরা বাঁধতাম একদিকে, আর একটা বান্ধা থাকতো যে অস্ত্র বা ওয়্যারলেস সেট বা মর্টার এগুলির সাথে। যখন আমরা হেঁটে চলতাম তখন এই দড়িগুলি ওই বাঁশের সাথে পেঁচিয়ে রাখা হতো, এবং যখন নদী পারাপার হচ্ছি বা পানির মধ্যে দিয়ে যাই তখন এই দড়িটা খুলে ফেলা হতো। কী জন্যে? এটাকে বলা হতো, ইংলিশে আমরা নাম ছিল এটা ফ্লোটার, অর্থাৎ ফ্লোট করে ভেসে থাকে। অর্থাৎ কোনো দুর্ঘটনার কারণে যদি পানিতে তলিয়ে যায় কোনো কিছু, তাহলে এই দড়িটা একটা ডিস্টেন্স, বেশ বড় দড়ি থাকতো, সেটা ওই বাসটা তখন ভেসে থাকতো। এবং ওটা দিয়ে অনেক সময় এই এই দুর্ঘটনাগুলি ঘটলে ঠিক ওইখানে জিনিসটা থাকতো না, অনেক দূরে চলে যেত। কয়েক ক্ষেত্রে আমাদের হয়েছে যে ওই বছর না হলে পরের বছর আমরা সেই অস্ত্র বা বস্তুটা উদ্ধার করতে পেরেছি। এই বাসটা থাকায় এটা তখন লোকেট করা যেত। তো এটাকে, যদিও ইংলিশ ছিল, কিন্তু ট্রুপসের কাছে, সৈনিকদের কাছে ওরা এটা এটা বলতো যে ইজ্জতের রশি। ইজ্জতের রশি ওই জন্য, মানে সম্মানের জন্য দড়ি এটা। একটা ব্যাটালিয়নের দুর্ঘটনা হয়েছে, অস্ত্র হারিয়ে গেছে, জিনিসপত্র হয়ে গেছে, এটা একটা যে কোনো ব্যাটালিয়ন বা সৈনিক দলের জন্য একটা মান সম্মানের বিষয়। তো ওরা যোগ করে বলতো যে এই দড়িটা হচ্ছে আমাদের ইজ্জতটা রাখে, সেই জন্য এটার নাম ছিল ইজ্জতের রশি, এবং খুব গুরুত্বপূর্ণ। আমি নিজে একবার একটা অ্যাক্সিডেন্টে পড়েছি। তখন আমরা ওই বর্ষাকালে নদী দিয়ে আমরা তখন চিটাগাঙে যাচ্ছি আমার একটা গ্রুপ নিয়ে। একটা জায়গা ছিল বেন্ড একদম, তো ওইখানেই ভীষণ তীব্র স্রোত ছিল, প্রায় 13-14টা নৌকা ছিল। তো আমি সবগুলিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করিয়েছি এবং সবাইকে নিশ্চিত করেছি দইটা যাতে খোলে। তো একদম শেষে ছিল একটা নৌকা, ওখানে কিছু রেশন বস্তা ছিল আর 2টা আনসার। এইটা আমি খেয়াল করি নাই, মানে ওরা ওই দড়িটা খোলে নাই। এবং ওই যখন যাওয়ার সময় এটা ওই তীব্র স্রোতের মধ্যে আমার চোখের সামনে দেখলাম নৌকাটা তলিয়ে গেল। ওরা কোনো মতে সাঁতার কেটে উঠলো, কিন্তু অস্ত্র দুটা পড়ে গেল, হারিয়ে গেল। এবং ওরা যেহেতু বুঝলাম যে সে দড়িটা খোলে নাই, এবং সে অস্ত্র দুটো আমরা পেলাম না, খুঁজতে হবে। এই আবার যখন বৃষ্টি থামবে হয়তো 1-2 দিন পরে, তখন হয়তো খুঁজবো। কিন্তু এটা শিওর ওইখানে থাকে না, অনেক দূর চলে যায়। তারপরে অনবরত ওখানে পলিমাটি জমে, তো বালির মধ্যে থাকে। এর আগে আমরা পেয়েছি এরকম, দেখছি যে বালির নিচে ছিল। তখন ওখানে ক্যাম্প করে আমরা থাকলাম, যেটা বৃষ্টি থামলে আমরা করবো। আমরা লোকজন যাওয়ার ছিল, আর গেলাম না। তার 2 দিন পরে ঈদ, এটা ঈদের ছুটিতে যাচ্ছিল। তো এখন এর মধ্যে মেসেজ আসলো যে জিওসি জেনারেল মঞ্জুর এবং ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মহসিন, ওনারা হেলিকপ্টারে আসবেন এবং এই ক্যাম্পেও আসবেন। আলীকদমে একটা ক্যাম্প, লামা একটা ক্যাম্প, মাঝখানে এটা। ক্যাম্পটার নাম ছিল কানামাজির ঘাট। যাই হোক, তো আমরা তো এখন তো ভয়ে নার্ভাস হয়ে গেছি, এমনিতে এসে আমাদের ধরবেন এবং বুলশিট করবেন, বকাঝকা করবেন। তো আমরা বারবার মেসেজ দিচ্ছি, অনেক বৃষ্টি হয়ে গেছে, এখানে হেলিপ্যাড নামার জায়গা নাই। আসলে প্রত্যেক ক্যাম্পে একটা করে হেলিপ্যাড বানিয়ে রাখতে হয় ইমার্জেন্সির জন্য। তো তারপরে তো যাই হোক, ঈদের দিন উনি বেরিয়েছেন, তারপরে লামাতে গেছেন, এটাও জানলাম ওয়েলনেসে। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা ডিসকাস করেছি যাতে না আসে,
পরে আমাদের এখানে আসেনি, আমরা হাফ ছেড়ে বাঁচলাম। পরে শুনলাম না, উনি ঈদের দিনে সবসময় বের হন এবং কোনো কোনো ক্যাম্পে যান, মিষ্টি নিয়ে যান, এই ট্রুপসদের একটু ঈদ মোবারক জানিয়ে মিষ্টি দেন। তো আমরা ওইটা মিস করলাম আর কি, কিন্তু তখন তো যে দুরবস্থা আমাদের ছিল। তো এই আর কি অবস্থা তখন হিল ট্র্যাক্সে। বেশ কষ্টকর জীবন ছিল আমাদের, একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হতো। আচ্ছা, আমার 2010 সালের কথা এটা। 2010 সালে আমার সেকেন্ড মিশনে আমি যাই, 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2IC হিসাবে 5 বেঙ্গলকে নিয়ে আমার সেকেন্ড মিশন হয় সুদানে। সুদান, এবং আমার লোকেশন হয় দক্ষিণ সুদান, জুবা, নিয়ে জুবার কাছাকাছি একটা জায়গায়। যাই হোক, আমরা মিশনে যাওয়ার আগে আমাদেরকে সুদান সম্বন্ধে একটা ব্রিফিং দেয়। সুদান সম্বন্ধে আমরা সবাই জানি, সুদানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, মিলিটারি রিলেশন আছে। সুদানের অফিসাররা বাংলাদেশে আসে ট্রেনিং করতে, বিশেষ করে স্টাফ কলেজ করতে আসে। তো কিন্তু তারপরেও ওইখানকার কনফ্লিক্ট নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়, এবং দক্ষিণ সুদানের মানুষ এবং তাদের প্রকৃতি, তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে একটু ধারণা দেওয়া হয়। দক্ষিণ সুদানের মানুষ, ওখানে তেমন কোনো রিলিজিয়ন নাই, বাট কিছু কিছু লোক বর্তমানে মিশনারিদের কারণে খ্রিশ্চান ধর্মাবলম্বী, বাট সেটা 1% বা 2%। ম্যাক্সিমাম লোকেরই কোনো ধর্ম নাই, কোনো এডুকেশন নাই, তারা পিওর জঙ্গলি। এবং শুধু জঙ্গলি বললেই হবে না, এরা গোত্রভিত্তিক থাকে, এবং এরা গোত্রে গোত্রে যখন মারামারি হয় এরা এতটাই হিংস্র হয়ে যায়, এতটা ভয়ঙ্কর হয়ে যায় যে এক গোত্রের লোক আরেক গোত্রের লোকজনকে মেরে কেটে টুকরো করে সেই মাংস চিবে চিবে খায়। এতটা ভয়ঙ্কর। আমি ছোট করে শুধু বলতে চাইলাম যে কি ধরনের মানসিকতা ও বা মানে ওদের ইয়েগুলো কী রকমের। এই ধরনের একটা ব্রিফিং নিয়ে আমরা যখন সুদানে গেলাম, আমাদের ক্যাম্পে ছিল জুবাই। তো আমার সাথে আমার একজন কোর্সমেট ছিল এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার জাফর, সে ওখানকার এভিয়েশনের ইনচার্জ ছিল। তা আমরা প্রায়ই বিকেলবেলায় বেরোতাম গাড়ি নিয়ে কিছু কেনাকাটা করতে, যদিও আমাদের খাবার দাবার ইউএন থেকেই দেওয়া হতো, তারপরও আমরা সামান্য কিছু বাজার টাজার করতে বেরোতাম। তো বাজার বলতে রাস্তার পাশে লোকজন, ওখানকার গ্রামের লোকজন এসে কিছু নিয়ে, তাদের নিজস্ব কিছু ফল ফ্রুটস নিয়ে এসে বসতো, সেগুলো কিনতাম। যদি ওরা কোনো চাষাবাস করে না, ওই ঘরের আশেপাশে যতটুকু হয় ততটুকু নিয়ে আসে আর কি। তো এমনই একদিন আমরা গেলাম, আমরা ভাবলাম যে কিছু কেনাকাটা করি। তো খুব ভিতরের দিকে যখন এক জায়গায় গেলাম, দেখলাম যে এরকম কিছু লোক বসে আছে, এর মধ্যে একজন বেশ কিছু টমেটো নিয়ে বসে আছে, একটু বৃদ্ধ বলা যায় লোক। তো আমরা ভাবলাম যে আমরা কিছু টমেটো কিনি। তো ওই আমার কোর্সমেট যে জাফর, সে বললো যে ঠিক আছে। তো আমরা এখানে কত 1-2 কেজি টমেটো ওর কাছ থেকে নিলাম। তো যখন সে ওজন করে আমাদের ব্যাগে দিচ্ছে, তখন একটা টমেটো নিচে পড়ে যায় আর কি। তো জাফর ওকে বলতেছে যে একটা টমেটো পড়ে গেছে, টমেটোটা দাও। সে দিচ্ছিল না। তো জাফর আবারও বলল যে টমেটোটা পড়ে গেছে, দাও। তো সে দিচ্ছিল না। বাট জিনিসটা আমার কাছে একটু অবাক লাগলো যে কি ব্যাপার, মানে যদিও একটা টমেটো আমি হলে হয়তো চলে যেতাম, বাট জাফর চাচ্ছে, দিচ্ছে না কেন। তো আমরা বারবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ওই লোকের ও যে কি বলতে চাচ্ছে আমাদের কাছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। পরে আরেকজন আসলো, এসে যে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে, সে আমাদের একটু হেল্প করলো আর কি। সে ওই বৃদ্ধের সাথে যখন কথা বললো, মানে আমার টু মাই আটার সারপ্রাইজ, আমি সত্যি অবাক হয়ে গেলাম যে আমার জীবনে অনেক কিছু জানার বাকি ছিল। সেই লোক বলছে যে টমেটো পড়েছে আমিও দেখেছি, কিন্তু
কোন টমেটোটা পড়েছে সেটা তো আমি দেখিনি। সো আমি তোমাকে কোন টমেটোটা দেবো? আমি যদি অন্য একটা টমেটো দেই তাহলে আবার ভুল হবে। সো বেটার, আমিও তখন সে যেটা বলছে যে আমি তো ওনাদেরকে বারবার বলছি যে তুমি তোমার টমেটো নিজে নিয়ে নাও, তোমার যেটা পছন্দ সেটাই নাও। তো ওরা তো নিচ্ছে না। আমরা আসলে তার এই কথা বুঝতে পারতেছিলাম না। যখন আমি বুঝতে পারলাম যে মানে তার মধ্যে যে এই যে একটা লোক, একটা জঙ্গলি, তার মধ্যে কোনো এডুকেশন নাই, তার মধ্যে কোনো রিলিজিয়ান নাই, অথচ তার মধ্যে যে যে মূল্যবোধটা আমি দেখলাম, যে মানে সততা, আমার এটা আমাকে সত্যি অবাক করলো। যে একটা টমেটো পড়ে গেছে, সে আর তুলে একটা টমেটো দিয়ে দিতে পারতো, কিন্তু মানে যাতে কোনো মানে সে এই মানে এক্সাক্ট কোন টমেটোটা পড়েছে সেটা যেহেতু সে লোকেট করতে পারে না, সেই জন্য সে নিজে দিবে না, সেই দায়িত্বটা যার টমেটো পড়ে গেছে তার উপরে দিয়ে দিচ্ছে আর কি। তো আমি তখন স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে এ, ওই লোকটা আর আমরা যারা শিক্ষিত, আমরা সভ্য সমাজে যারা বসবাস করি, আমরা রিলিজিয়ন নিয়ে এত মাতামাতি করি, এডুকেশন নিয়ে নিয়ে ন্যায় নীতি নিয়ে কথা বলি, আমাদের মধ্যে আর ওই লোকটার মধ্যে পার্থক্যটা কোথায়? সে কোথা থেকে এই এই জিনিসটা শিখলো? এই জিনিসটা আমাকে সবসময় হন করে। তো আমি এটা অনেকের কাছে এই গল্প বলেছি জীবনে, যে দেখো যে এই রকমের অশিক্ষিত লোক, এত বর্বর লোক, বাট তার কাছেও আমার একটা জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ জীবনের একটা জিনিস শেখার ছিল আর কি। তো আজকে এই ঘটনাটাই শেয়ার করলাম সবার সাথে।